বাংলাদেশের আন্দোলনের গণতান্ত্রিক ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আজীবন একটি নতুন ইতিহাস। আজ আমাদের সঙ্গে আছেন সেই সময়ে অংশ নেওয়া এক সাহসী যোদ্ধা কামরুল হাসান। আজ আমরা শুনব তার কাছ থেকে সেই সময়ের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং তার বেঁচে ফেরার কথা। এই যে 2024 সালে একটা গণ অভ্যুত্থান গেল, এই অভ্যুত্থানে কিন্তু সকল পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল। বিশেষ করে হচ্ছে এই অভ্যুত্থান শুরু হয়েছে ছাত্রদের কারণে। ছাত্রদেরকে রাজাকার উপাধি দেওয়ার পর থেকেই কিন্তু এটা আরো গুরুতরভাবে হলো। বিশেষ করে ছাত্র দল, সাধারণ মানুষ, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকই কিন্তু এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। আপনিও অংশ নিয়েছিলেন আমরা যতটুকু জেনেছি। তো আমি একটু ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি যে জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনার সক্রিয় অংশগ্রহণের পিছনে মূল প্রেরণাটা কি ছিল? সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই ভয়েস অফ ডেমোক্রেসিকে, আর আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই। ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলাম যে শেখ হাসিনার আওয়ামী লীগের পছন্দ ধরে গেছে, এখন শুধু ব্লাস্ট হওয়ার বাকি আছে। সেই ব্লাস্টটা কিন্তু জুলাই আগস্টের মাধ্যমে ফুটে উঠছে। অনুপ্রেরণার জায়গা ছিল এটাই যে আসলে আমি আমার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আমি আমার ভোটার অধিকার হারিয়ে ফেলেছি, জনগণ তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তো আসলে আমার যে দেশপ্রেম, আমি আমার মাকে যতটুকু ভালোবাসি, এই দেশকে আমি ততটুকু ভালোবাসি। এই দেশপ্রেমটাই আমার কাছে একটা অনুপ্রেরণা ছিল আমি মনে করি। আর আমার নেতা ডক্টর কর্নেল ওলি আহমেদ বাংলাদেশের একমাত্র নেতা, আপনারা হয়তো জানেন যেহেতু সাংবাদিকতা পেশায় আছেন, যে দুর্নীতি দমন কমিশন থেকে একজন মাত্র ব্যক্তিকে দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কর্নেল ওলি আহমেদ। এবং আমি এমন একটা দল করি যেই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনই বীর মুক্তিযোদ্ধা এবং দুইজনই ডক্টরেটেড। তারা মূলত আমাকে আরও উৎসাহিত জুগিয়েছেন যে কামরুল, তুমি চাইলে পারবা, তোমার অনেক ছাত্র অ্যাক্টিভ বাহিনী আছে, দেশের জন্য তুমি ঝাঁপিয়ে পড়ো। তা আমি আমার নেতা কর্নেল ওলি আহমেদের অনুপ্রেরণায় এবং দেশ আরও বলেই রাখি যে দেশ আমার কাছে আমার মায়ের মতো। আমার মাকে আমি যতটুকু ভালোবাসি, দেশকে আমি ততটুকুই ভালোবাসি। সব কিছু দিন শেষে একটি কথা বলবো যে আমার লিডার, আমার নেতা, আমার যাকে আমি আমার পিতার মতোই দেখি, ওনার অনুপ্রেরণায় আসলে আমি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম যে যেইভাবে এনে হোক শেখ হাসিনার হাত থেকে এক জাতিকে মুক্ত করতে হবে। সেই সময় গণতান্ত্রিক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আপনার মূল দায়িত্বটি কি ছিল? আমাকে তো শাহবাগ চত্বর ভাগ করে দেওয়া হয়েছে। দেন শাহবাগ থেকেও আমি, যেমন আমাদের চট্টগ্রামে অনেক শক্ত গণতান্ত্রিক ছাত্র দলের কমিটি আছে, চান্দিনাতে আছে, কুমিল্লাতে আছে, দেবিদ্বারে আছে, মিরপুরে আছে, প্রত্যেকটা জায়গায় আমি কমিউনিকেশন করেছিলাম। আর আমরা আপনার ফেসবুক বিরোধী ছাত্র ঐক্যের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাকে একত্রিত করে আমরা কন্টিনিউ শাহবাগে আন্দোলন চালিয়েছি। মানে আমাদের টার্গেট ছিল একটাই, যে এখানে যারা আছে বেশিরভাগই কিন্তু নন পলিটিক্যাল পার্সন, তাদের কিন্তু পলিটিক্যাল ওইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যেহেতু আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, আমরা কিন্তু আন্দোলনের কৌশলটা জানি। তা আমাদের মেন টার্গেটই ছিল যারা এখানে নিরস্ত্র আছে, সাধারণ ছাত্রছাত্রী আছে, তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদের ডাল হয়ে কাজ করা, তাদের সামনে দাঁড়িয়ে থাকা, যেন তাদেরকে গুলি লাগার আগে আমাদের গায়ে লাগে, সেই ভূমিকাটাই আমরা করেছি। আমি একটু ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি যে আপনি কয় তারিখ থেকে মাঠে ছিলেন এবং কোন পার্টি ছিলেন? আপনি ঢাকা শহরের কোন অংশে ছিলেন, আপনি ভূমিকা পালন করেছেন? আমি শাহবাগে ছিলাম, কন্টিনিউ শাহবাগে। আচ্ছা, একটু মাঠ পর্যায়ের অভিজ্ঞতা জানতে চাচ্ছি। অভ্যুত্থানের সময় মাঠে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, বা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি কখন হয়েছিলেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি আপনার 4 আগস্টে আমাদের কাছে নিউজ আসলো জিগাতলা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, আমার ভাই বোনদের উপরে অতর্কিতভাবে হামলা হচ্ছে এবং গুলি করে লাশের পর লাশ ফেলা হচ্ছে। দেন আমি হয়তোবা আপনাকে ছোটো একটা ভিডিও ফুটেজ দিয়েছি। আমরা আমাদের অনেক নেতাকর্মীদেরকে নিয়ে, শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে আমরা জিগাতলা মরে যাই। তো ওখানে গিয়ে দেখি সাউন্ড গ্রেনেডের শব্দ আর শব্দ, কিন্তু লাস্ট কিছু দৃশ্য দেখলাম যে আপনার টিয়ার সেলের কারণে অনেক ছেলেদের মুখ ঝলসে গেছে, কেউ পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু আমার মায়েরা, মানে যারা টোটালি কোনো, আমার কাছে মনে হচ্ছে তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, দৌড়িয়ে আসছে, কেউ আগুন জ্বেলে দিচ্ছে, কেউ পেঁয়াজ টেনে মুখে ডলে দিচ্ছে। মানে এই যে একটা ভালোবাসা, এটা আসলে ভোলার মতো না। এই দেশে যতদিন প্রাণ আছে, যে এই হাসিনাকে কীভাবে যে সাধারণ মানুষও ঘৃণা করতো,
ওই দৃশ্যগুলো না দেখলে বোঝা যেত না যে কেউ পেস্ট নিয়ে আসতেছে, কেউ খাবার নিয়ে আসতেছে, কেউ আগুন জ্বেলে দিচ্ছে, কেউ গ্যাস লাগাচ্ছে, মুখে ধরতেছে, বাবা এই আগুন টানো তাহলে তোমার মুখের জ্বালাটা কমবে। এই যে কতগুলো মানে স্মৃতি, এগুলো আসলে ভোলার মতো না। আমার এত মানবিক বাংলাদেশের মানুষ। আর শেখ হাসিনা যে কি পরিমাণ ঘৃণার চোখে দেখে এই জুলাই আগস্টের মাধ্যমে বাঙালি জাতি সেটা স্পষ্টভাবে দেখেছে। এমন কোনো মুহূর্ত ছিল যেখানে মনে হয়েছিল যে হয়তো আর বেঁচে ফেরা হবে না আমার? শুধু 30 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটা দেখলে আমার এখনো মাঝে মধ্যে মনে হয় যে আমি মরেই গিয়েছিলাম, বা ওই কথাটা মনে হলে মনে হয় যে আমার শহীদের কাতারে মনে নামটা উঠেই গিয়েছিল। হয়তো আমার মা বাবার দোয়া আছে, ময়মুরগুর দোয়া আছে, কারণে বেঁচে আছি। পুলিশ যখন শহীদ মিনারে চারদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেললো, একটা মিনিট সময় দিল না যে তোমরা এখান থেকে যাও, অতর্কিতভাবে গুলি চালালো। দেন আমি দেয়াল টপকে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। তখনও চারদিক থেকে সাউন্ড আর সাউন্ড, এক পর্যায়ে ভাবতেছি না এখান থেকে বের হয়ে আমাকে যেইভাবে হোক শাহবাগ যেতে হবে, যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের পাশে গিয়ে ডাল হয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমি যখনই আমার নেতাকর্মীদেরকে ইমার্জেন্সি গেটে গেলাম, তখনই অতর্কিত হামলা আর্মির সামনে। তাও মানে আপনারা হয়তো জানেন যে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে কিছু আর্মি পার্সন দায়িত্বে ছিলেন, হ্যাঁ, ওদের সামনে মানে ওরাও নিরুপায়। তারপরে আমরা আবার ভিতরে চলে গেলাম, আবার আসার চেষ্টা করলাম, আবার সেই একইভাবে হামলা, যে আপনার রোগীদের জন্য খাবার নিয়ে খাবার টাবার নিয়ে উল্টা পাল্টা হয়ে অবস্থা খারাপ। উপরে গিয়ে দাঁড়ালাম, দেখি নিচে এবার নাম জানি না, এক ধরনের প্যাকেটের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড আছে যেটা অনেক জোরে জোরে আওয়াজ হয়, ওগুলো মারতেছে। বিল্ডিং সকল থরথর করে কাঁপতেছে। আসলে এই শেখ হাসিনা ক্ষমতার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সেই হসপিটাল রুগী আছে, এই মানবতাটা তার মধ্যে কাজ করে নাই। তার একটাই কথা ছিল, আমার ক্ষমতা আছে। যা ছিল তার বাপের স্বভাব, সেই স্বভাব সেই মেয়ের মধ্যে বিদ্যমান ছিল। আর যাই হোক, এক পর্যায়ে আবার নিচে আসলাম। নিচে এসে দেখি এইভাবে লম্বা যে টেবিলগুলো আছে শোয়াই রাখছে, কারো মজক নেই, কারো মাথা নেই, কারো এটা নেই। কোথা থেকে আসছে? বেশিরভাগ লাশে আপনার কাজলা থেকে আসতেছে, এই বডিগুলো আসতেছে। তো দেন আমি যখন উপরে ছিলাম, বিলিভ ইট অর নট, মানে আপনাকে একটা মেসেজ দিয়ে রাখি, আমার ওয়াইফ তখন 8 মাসের গর্ভবতী। তখন একটা মেসেজ আসলো কি, যে পুলিশ ছাত্রলীগ ভিতরে ঢুকে গেছে, মোবাইল চেক করে মাথায় গুলি করতেছে। তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে, যে আমার মনে আর ছেলের মুখটা দেখা হলো না। ছেলে হোক আর মেয়ে হোক, তা আল্লাহই ভালো জানে, যে আমার বাচ্চা মনে আমাকে আর দেখলো না। আমার মনে হয় কি, আমার ছেলের চেহারা আর দেখা হলো না। সেই কথাটা চিন্তা করে আমার চোখে পানি চলে আসলো। দেখ, ভদ্র মহিলা আমাকে বলছিল, আপনার এত ভেঙে পড়ছে কেন? আমি বললাম, আন্টি এই অবস্থা, আমার বউ 8 মাসের গর্ভ ধরেনি। তো আজকের যে পরিস্থিতি, পুলিশ ছাত্রলীগ নাকি ভিতরে ঢুকছে, মোবাইল চেক করে গুলি করতেছে। আমার মোবাইলে তো অনেক ফুটেজ আছে, কয়েক মাসের বা 17 বছরের বা এই আন্দোলনের অনেক ছবি আছে। আমাকে তো সবার আগে শুট করে মারবে। আর নিচে যে দৃশ্য দেখে এসেছি, মাথার মজক খুলে পড়ে আছে, রক্ত জমাট বেঁধে আছে। এই দৃশ্য মনে হয় না যে আমি বাংলাদেশে বসবাস করছি, মনে হচ্ছে যে আমি কোনো প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ করতেছি, যারা আমাদেরকে দেখা মাত্রই গুলি করে মারতেছে। সেই একটা সিচুয়েশন মনে হচ্ছিল আমার। তো যাই হোক, ভদ্রমহিলা আমাকে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি আমার রুগীর সাথে শুয়ে থাকেন, তারা আসলে আমি বলবো যে আপনি আমার রুগীর গার্ডিয়ান। আসলে উনি সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমার মন তো আর মানে না। আমার একটাই কথা, যে আমার ছেলের মুখটা মনে আমার দেখা হবে না, আমার ছেলেও মনে আমাকে আর দেখবে না। আমার এখান থেকে একটু বের হওয়ার জন্য চেষ্টাই করতে হবে। দেন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, যেদিকে যাই সেদিকে দেখি আক্রমণের শিকার হচ্ছি। আর লাশ আপনি বুঝলেন তো, এত লাশ চোখের সামনে দেখে। দেন আমি একবার ইমার্জেন্সির ভিতরে ঢুকে গেলাম, যেখানে আর্মিরা দাঁড়াই আছে। ওনার সামনে গিয়ে আমি কাঁপতাছি আর মোবাইল ধরে একটা টিপতেছি, ডিলিট করেছি। উনি আমার দিকে তাকাই উনি কাকার জন্য বললো, এই ছেলেটাকে এখান থেকে সাইড করো। সাইড করো মানে কি, আমাকে ট্রিটমেন্টের জন্য বলেছিল নাকি বের করার জন্য বলেছিল, সেই কাজ আমি বুঝতে পারিনি। বাট আমি ভয়ে কি টিপতেছি সব কিছু। আমি কিন্তু কখনো ভয় পাইনি। আমি গুলির সামনে, অস্ত্রের সামনে, সবসময় আন্দোলনের সবার সামনে ছিলাম। যুদ্ধে আমার ছোট দল, কিন্তু আপনার বিএনপির যুগপৎ আন্দোলনের বা 20 দলীয় জুড়ে যখন ছিল, এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যে গণতান্ত্রিক ছাত্রদল
সামনের কাতার থেকে পার্টিসিপেট করে না, এমন হাজার হাজার প্রমাণ আমার ফেসবুকে আছে এবং মোবাইলেও আছে। তো সেদিন আমি ভয় পেয়েছি শুধু একটাই কারণ, আমার ছেলের জন্য, আমার জীবনের জন্য। আমি বক্তৃতায় বলেছিলাম যে আমি কাজী কামরুল হাসান শহীদ হওয়ার পরেও যদি এই হাসিনা থেকে বাঙালি জাতিকে মুক্তি করতে পারি, তাহলে আমার শহীদ হতে কোনো আপত্তি নেই। আমি গর্বের সাথে রাজপথে আমার জীবন বিলিয়ে দিতে রাজি আছি। আমি এক কাজী কামরুল হাসান রাস্তায় যদি মারা যাই, যদি বাঙালি জাতি মুক্তি পায়, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবো। কিন্তু আসলে সেদিন সিচুয়েশনটা ছিল ডিফারেন্ট। যখনই বাসন দিয়েছিলাম তখন তো আমি বিয়ে করিনি। এখন তো আমার দিকে আরেকজন তাকিয়ে আছে, তার মধ্যে আবার আরও একজন তাকিয়ে আছে, যেটা ভবিষ্যৎ আসতেছে আমার বাচ্চা। তো ওইটা আমাকে আবেগপ্রবণ করে ফেলেছে, কিন্তু আমার চোখে পানি আনার মতো ব্যক্তি আমি না। এই যে মাঠ পর্যায়ে ছিলেন, আরও তো সহযোদ্ধারা ছিল, তাদের এমন কোনো বিষয় কি আপনাকে মনে পড়ে, বা তাদের সাহস ত্যাগ সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? এখানে তো অনেকেই অনেকভাবে আন্দোলনে যুক্ত ছিলেন। যেমন একটি কথা না বললেই না হয়, আমার গণতান্ত্রিক ছাত্রদলের যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট মেহেদী হাসান মাহবুব, উনি এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ফ্যামিলি থেকে অনেক দূরে ছিলেন, নিজের ব্যবসা বাণিজ্য খুইয়েছেন। আপনারা জানেন, এগুলো জানার কথা যে যারা পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের ব্যবসা বাণিজ্য লস হয়েছে, ফ্যামিলি থেকে অনেক দূরে ছিল। তো উনি নিজেও আমাকে অনেক উৎসাহিত করতেন যে কামরুল, ইনশাল্লাহ আমাদের সামনে ভবিষ্যতে ভালো কিছু হবে, তুমি কন্টিনিউ করো। তো ওনার ত্যাগের ব্যাখ্যা দিয়ে আসলে শেষ করতে পারবো। তারপর আবার বিভিন্ন দলের কিছু আরও শুভাকাঙ্ক্ষী আছে, যেমন রাষ্ট্র সংস্কার ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন ইশাক নামে এক ছোটো ভাই, ও অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনার এটা খুব সম্ভবত 17 কি 18 জুলাইতে অনেক বড় ধরনের আক্রমণ হয়। ওই আক্রমণে ও পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছিল। ওর যে ত্যাগ, মানে অনেক বড় বড় ব্যক্তিদেরও সেই ত্যাগ নেই, সেই সাহস নেই। আসলে আন্দোলনে আপনি 50 জন নিয়ে মাঠে আসলেন, সেটা বড় বিষয় না। আপনি কতটুকু সামনের দিকে এগিয়ে গিয়ে শত্রুর সাথে মোকাবেলা করতে পারছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে জিনিসটা আমাদের মধ্যে ছিল, যে আমরা সংখ্যায় কম থাকলেও আমরা রাস্তা কি মারমুখী ছিলাম এবং ফ্রন্ট সাইডে থেকে ভূমিকা পালন করেছি। এই যে একটা ভয়াবহ আন্দোলন গেল, আন্দোলনের সময় আপনি কি কখনো সরাসরি গুলিবর্ষণ বা দমন পীড়নের মুখোমুখি পড়েছিলেন কিনা? এটা তো একাধিকবার হয়েছে। টিয়ার সেল খেয়ে আমার চোখ মুখ, আমি তো আসলে বুঝতাম না প্রথম যে পানি লাগাইলে আরও ক্ষতি হয়। টিয়ার সেলে আমার চোখ মুখ দেখেছিলাম, পানি মারতেছিলাম, তো আমি আরও অন্ধকার হয়ে গেছি। দেন কয়েকজন পাশ থেকে ধরে এসে বললো যে তুমি যখন তো পানি দিবি তো তুমি আরও ক্ষতিগ্রস্ত হবে। দেন ওরা আগুন জ্বালাই দিল, সে আগুন নিয়ে আমি আমার নিজেকে সেভ করি। আচ্ছা, এমন কোনো দৃশ্য আছে কি যা আজও আপনাকে রাতে ঘুমও দেয় না? সেটা মনে হয় আপনি আমাকে বলে গেছে। এইটা আমার মনে হয় না যে এর চেয়ে, আল্লাহ না করুক, এর চেয়ে বড় ধরনের কোনো ঘটনা আমার লাইফে না আসুক, আমি সেটাই চাই। যে আমি ঢাকা মেডিকেল কলেজের ভিতরে 3 থেকে 4 ঘন্টা বন্দি হয়েছিলাম, বের হওয়ার জন্য অনেক স্পেস খুঁজছি, আমি কোথাও বের হওয়ার মতো কোনো রাস্তা পাইনি। কারণ চারিদিক দিয়ে ছাত্রলীগ আর পুলিশ ঘিরে রেখেছিল, আর একটার পর একটা সাউন্ড গ্রেনেড মেরেই গিয়েছিল, যে বিল্ডিং সকল থর করে কেঁপেছিল। আপনি তো একজন দলীয় কর্মী, জি। সেই সময় আপনাকে কি ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল? সিদ্ধান্তটা নিতে হচ্ছে এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে আমি আমার দলের সভাপতি বা আমার ছাত্র দলের সভাপতি কারোর সাথে কমিউনিকেশন না করেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কোন সিদ্ধান্ত? আন্দোলনের সিদ্ধান্ত। যে এই মুহূর্তে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে মৃত্যুর মুখে, এখন তো আমার স্যারের কাছ থেকে পারমিশন নেওয়ার মতো সময় নাই হাতে, ওই সিচুয়েশনটা নেই। এখন হয়তো ডু ওর ডাই, এই বাঙালি জাতিকে মুক্তি করার জন্য এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাকে মানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছে, যে সিদ্ধান্তটা নিজে থেকেই নিতে হয়েছে দেশপ্রেমের স্বার্থে। এই যে অভ্যুত্থানে তো পুলিশ অতর্কিতভাবে গুলি বর্ষণ করেছে, অনেকজন মারাও গিয়েছে, আর চোখের সামনে অনেকজন সহযোদ্ধা পড়ে গিয়েছে। এই যে অভ্যুত্থানের ভয়াবহ পরিস্থিতি থেকে কিভাবে আপনি বেঁচে ফিরলেন? এটা হচ্ছে, শুনেন, আল্লাহ, আমি তো আপনাকে বললাম যে আমি যখনও ওয়াল টপকে পালাই, তখন হঠাৎ করে আমার মনে হয়েছিল যে ফেলানির লাশের কথা আপনাদের মনে আছে? এই ফেলানির লাশের মতো মনে হয় আমার লাশও আজকে খাটাতারে ঝুলে থাকবে। বিকজ অফ আমার পায়ে কনভার্স ছিল, আমি কনভার্স দিয়ে ওয়াল টপকানোর চেষ্টা করছি, কিন্তু পিছলিয়ে দিচ্ছি। তখন আমার মাথার মধ্যে ওই জিনিসটা ফেলানির গল্পটা আসলো। দেন আমি বললাম, আল্লাহ তুমি আমাকে বাঁচো। তো আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি, সাথে সাথে আমার জুতাটা খুলে গিয়েছে। দেন আমি লাফ দিয়ে ওই পারে গিয়ে পড়ছিলাম, আর না হয় সেদিন হয়তো বা আমার লাস্ট কাটাতারে ঝুলে থাকতো।
এই যে গণ অভ্যুত্থান, সেই অভিজ্ঞতা আপনার জীবন ও রাজনৈতিক দর্শনে কিভাবে বদলে দিয়েছে? আসলে দেখেন, আমার বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে যুক্ত ছিলেন। উনি কখনো দলের টাকা দিয়ে রাজনীতি করতেন না, জমি বিক্রি করে জায়গা রাজনীতি করতেন। সেই অভ্যাসটা আমার মধ্যে আছে। আমিও আমার নিজের টাকা দিয়ে পলিটিক্সটা করি। আর বিশেষ করে বাংলাদেশে আপনারা তো জানেন, বলে শেষ করা যাবে না, ক্ষমতার লুগ্নিকার এমন মানুষ পাওয়াটা খুব রেয়ার। কিন্তু দেখেন, কর্নেল অলি আহমেদ আন্দোলনের পরেও সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমার আর এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন নেই, আমি আর নির্বাচন করব না। আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, এই মানুষের একটু সেবা করার জন্য যদি আল্লাহ আমাকে সুযোগ সুবিধা করে দেয়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। বাট আমার আর এমপি মন্ত্রী হওয়ার মতো কোনো লোভ লালসা নেই। তো আমি এমন একজন নেতা রাজনীতি করি, নিজেকে গর্ববোধ মনে করি যে আমারও কখনো ক্ষমতার লোভ আমাকে টাচ করে না। আমি সবসময় দেশপ্রেম ইমানের অঙ্গ। আপনার মধ্যে যদি দেশপ্রেম না থাকে, আপনি কোনো পলিটিক্যাল ব্যক্তি হতে পারেন না। তো আজকে একটু কথা না বললেই না হয় যে যারাই জুলাই আগস্টের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রত্যেকটা পার্সন মানে ব্যক্তির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের পরিবারের কাছে সারা জীবন এই বাঙালি জাতি এবং আমি ঋণী থাকবে। কিন্তু আজকে যেইভাবে এই জুলাইকে বিক্রি করতেছে একটা শ্রেণীর মানুষ, আপনাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি আমি, আমাদের কাছে এগুলো প্রমাণ আছে। যখন আপনার ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হয়েছে, ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য থেকেই অনেক নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হয়েছেন, মানে যুক্ত হয়েছেন। তখন কিন্তু আমরা দেখেছি তাদের পারিবারিক অবস্থা, তাদের পকেটের অবস্থা, তাদের জামা কাপড়ের অবস্থা, এগুলো কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে? তো আজকে দেখলাম কি রাতারাতি অনেক কিছু চেঞ্জ হয়েছে। তখন খুব কষ্ট লাগে যে এই দিনটি দেখার জন্য তো আন্দোলন করিনি ভাই। যে আপনার 5 তারিখের আগে ছিলেন একরকম, 5 তারিখের পরে আপনি রাতারাতি চেঞ্জ হয়ে গেলেন। তার মানে কি আপনার মধ্যে তো স্বার্থ কাজ করেছিল, আপনার মধ্যে তো দেশপ্রেম আছে বলে আমার মনে হয় না। আপনি কথায় কিন্তু চিড়া বেজে না, চিড়া বুঝতে হলে পানি লাগে। এখন আপনি যে সৎ ব্যক্তি, আমি সৎ, আপনি কেমন করে বুঝবেন? গতদিনও দেখলেন কামরুল ভাই রিক্সা দিয়ে চলে, এক সপ্তাহ পরে দেখছেন কামরুল ভাই পাতার করে চড়তেছে। আমি কি আলাউদ্দিনের চেরাক পেয়ে গেলাম? তাহলে আপনি কি, আমি যদি বলি আমার মুখে দেশপ্রেম আছে আমার মধ্যে, সাধু সাধু কথা বলে আপনি কি বিশ্বাস করবেন? কারণ আপনি তো প্র্যাকটিক্যালি আমাকে দেখছেন। তো আমার এমন অনেক সহযোদ্ধা আছে যাদের সাথে আমার ভালো রিলেশন, খুব কাছাকাছি সম্পর্ক ছিল। তাদেরকে যখন রাতারাতি পরিবর্তনটা দেখলাম না, তখন খুব কষ্ট লাগলো যে এই দিনটি দেখার জন্য কি আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। এই কি জুলাই যোদ্ধার চরিত্র? জুলাই যোদ্ধার কি এই চরিত্র? তাহলে তার কাছ থেকে জাতি কি আশা করবে? কি আশাটা করবে জাতি আপনি বলেন না? জুলাই যোদ্ধার যদি এই চরিত্র হয় যে শেখ হাসিনা পলানোর আগের দিনও থাকতেন মেসে, কিছু ডিফারেন্ট বিষয় থাকতেই পারে, কিন্তু যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, 2, 4, 5 জন তাকে রাষ্ট্র সম্মান করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু যখন এটা অ্যাভেলেবেল পার্সন হয়ে যায়, তখন কি স্বচ্ছতার জায়গাটা থাকলো? স্বচ্ছতার জায়গাটা থাকলো না। কিন্তু তখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি কারোর নাম উল্লেখ করে কাউকে ছোটো করতেছি না। কারণ কি, যারা এই আন্দোলনের সাথে, এই জুলাই আগস্টের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমি সেলুট জানাই। যার কারণে আমি কারোর নাম বলে কাউকে ছোটো করতে চাই না। বাট তাদের কাছ থেকে, অনেকের কাছ থেকে জাতি কিছু আশা করতে পারবে না, কারণ তারা লুবি। তারা জুলাইকে বিক্রি করতেছে, তারা আগস্টকে বিক্রি করতেছে। তাই পরিবর্তন হয় কীভাবে? মানুষ 1 বছর, 2 বছর, 5 বছর পরিশ্রম করে স্টেপ বাই স্টেপ পরিবর্তন, কিন্তু রাতারাতি পরিবর্তন হয় কেমন করে? যেটা আমরা জুলাইকে কেন্দ্র করে দেখেছি, আগস্টকে কেন্দ্র করে দেখেছি। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমি আবারও বলি, জুলাই আগস্টে যারা সরাসরিভাবে সম্পৃক্ত ছিলেন, আমি তাদেরকে সেলুট জানাই, কিন্তু ঘৃণা জানাই তাদেরকে যাদের রাতারাতি পরিবর্তন হয়েছে। আমি আবার বলবো, আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন। জাতি আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে, জাতি আপনাদের কাছে এই ধরনের আশা করে না যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, আরেকজন তার জায়গায়, আগের জায়গায় রয়ে যাবে। যেমন আপনি আমার অতীত টেনে দেখেন, আমি কিন্তু পূর্বের জায়গায় আছি। এমন অনেক বিভিন্ন দলের নেতাকর্মীরা আছে যারা অনেক ত্যাগ শেয়ার করেছে, রাস্তাদের রক্ত আছে, তাদের দলে শহীদ হয়েছে, কিন্তু তারা পূর্বের জায়গায় আছে, কারণ তাদের মধ্যে দেশপ্রেম আছে।
তারা জুলাইকে বিক্রি করে না। আমার দল জুলাইকে বিক্রি করে না। আমি আবারও বলি, আই হ্যাভ দ্য এনাফ এভিডেন্স যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে জুলাইকে বিক্রি করে, নিজের দলকে বিক্রি করে, নিজের চরিত্রকে বিক্রি করে 100 টাকা ইনকাম করে নেয়। এই যে অভ্যুত্থানে হাজারো মানুষ, ছাত্র জনতা, অন্যান্য দলের কর্মীরাও কিন্তু পুলিশের গুলিবিদ্ধের সম্মুখীন হয়েছিল, অনেকজন ঝরে পড়েছে, আপনি প্রাণে বেঁচে গিয়েছেন। 5ই আগস্টের পর যেমন বাংলাদেশ চেয়েছিলেন তেমন বাংলাদেশ কি পেয়েছেন? 5ই আগস্টের পরে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন বাংলাদেশ পাইনি। আমরা একটু ভিন্ন মাত্রায় এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আসলে যে বৈষম্যের জন্য আন্দোলনটা হয়েছে, বৈষম্য রয়েই গেছে। আমি জানি না এই বৈষম্য আদৌ শেষ হবে কিনা। একটা উদাহরণস্বরূপ যদি আপনাকে বলতে চাই, যে আমার ভাইদেরকে যখন ডিবি অফিসে নিয়ে গেল, তো ওনারা কিন্তু মানসিক টর্চার হোক, যেইভাবেই হোক তুলে নিয়েছে, আন্দোলন প্রত্যাহার করেছে। কিন্তু আমরা যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বা আমরা যারা আপনার ফেসিলের বিরুদ্ধে ছাত্র ঐক্যের 34টা ছাত্র সংগঠন নিয়ে করেছিলাম, তখন আমরা একটা আওয়াজ দিলাম, তুমি কি আমি কে, সমন্বয়ক। আমরা এটা মানি না। ওরা যে প্রত্যাহার করছে আমরা কি এটা মানি না। তুমি কি আমি কে, সমন্বয়ক। আমরা কিন্তু আন্দোলনটাকে শেষ পর্যন্ত চূড়ায় নিয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই বৈষম্য বিরোধী যে ছাত্র প্ল্যাটফর্মটা আছে, তারা গুটি কয়েক ছাড়া অন্য কারো কৃতিত্ব স্বীকার করতে চান। এটা খুব বেদনাদায়ক, এটা খুব দুঃখজনক। এই যে দেখেন, তারা আছে জুলাই সনদের জন্য পাগল হয়ে গেছে। আমিও তাদের সাথে পোষণ করি, কিন্তু আমাদের সাথে বসার দরকার ছিল, বসি। আমাদেরকে ডাকার দরকার ছিল, আমাদেরকে ডাকেন। মনে হচ্ছে যে তারাই শুধু দেশকে স্বাধীন করেছে। কিন্তু এখানে আরও একটা জিনিস কথা স্মরণ করে দিতে চাই, তারা যখন খুব বিপদগামী হয়েছিল, তখন কিন্তু বলেছিল, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো আছেন, আপনারা প্লিজ আমাদের পাশে এসে দাঁড়ান। ভাই, তুমি যখন বিপদে পড়েছো তখন তো আমাকে ডাকছো, আজকে তোমার সুদিন, আজকে কিন্তু আমাকে ডাকার প্রয়োজন মনে করছে না। তার মানে কি এখানে বৈষম্য হয়ে গেল না? আর কাজী কামরুল হাসান এভিডেন্স ছাড়া কোনো কথা বলে না। ওরা কিন্তু বলেছিল যে বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো আছেন, আপনারা আসেন, আমাদের পাশে দাঁড়ান। কেন? তারা তখন বিপদগামী ছিল, আমাদেরকে তখন তোমরা বিপদে পড়ে ডাকতে পারলা। ভাই, আজকে যখন তোমাদের সুসময় আসলো, আমাদেরকে ডাকার প্রয়োজন মনে করো না। তোমরা এমন মিলে নাম খেলাচ্ছ যে তোমরাই দেশকে স্বাধীন করে ফেলেছ। 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসলাম, তার তো স্বীকৃতি তোমরা দিচ্ছই না। তোমাদের পাশে এসে ভাইয়ের মতো, বন্ধুর মতো ডাল হয়ে দাঁড়িয়েছিলাম, তার স্বীকৃতি তোমরা দিচ্ছ না। তো আসলে এই বৈষম্য রয়েই যাবে। এবং দেখেন, তাদের কাছ থেকে কিন্তু উপদেষ্টাদের বানানো হয়েছে। আর যে ছাত্র সংগঠনগুলো আছে বা বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, তাদের কাছ থেকে কিন্তু কাউকে আপনার উপদেষ্টার কাতারে আনাও হয়নি, বা ওইভাবে গুরুত্ব দেওয়াও হয়নি আর কি। তো আসলে আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমি আবারও বললাম যে আমরা চাইছিলাম যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং আমি কথা বলার আমার অধিকার থাকবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, আপনার কথা বলার অধিকার থাকবে, দর্শন থাকবে না, খুন থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি অসংখ্য জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকাতি, ছিনতাই, আহাজারি, চাঁদাবাজি। আমার প্রশ্ন হচ্ছে, তাদের কে সেটা দিচ্ছে? ভাই, তাদের উপরে তো কেউ না কেউ আছে। একতারা আমি আপনাকে লাস্ট একটা কথা বলে দিতে চাই, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার লোভী না। আজকে আমার ভাইয়েরা যে বলে বিএনপি ক্ষমতার লোভী, এটার প্রমাণটা আমি দিয়ে যাই। বেগম খালেদা জিয়া যদি চাইতেন 111-এর সময়, আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আসতো না। মঈনুদ্দিন, ফখরুদ্দিন 3 টাইম বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন। আপনারা হয়তো জানেন যে ম্যাডাম, যা হওয়ার হয়েছে, সত্য সাপেক্ষে আপনাকে আমরা আবার ক্ষমতায় এনে দিচ্ছি। আমি মঈনকে সেনাপ্রধান বানিয়েছেন, আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। কিন্তু আজকে আমার কিছু ভাইয়েরা বলে, আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজটা দিতে চাই যে আপনাদের বংশে যদি আওয়ামী লীগের ভালো কোনো নেতা থাকে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন। ওনারা জানে যে মঈনুদ্দিন, ফখরুদ্দিন বেগম জিয়াকে 3 টাইম অফার দিয়েছিলেন, শর্ত সাপেক্ষে আপনাকে ক্ষমতা এনে দিচ্ছি। কিন্তু বেগম জিয়া বলেছিলেন, না, কোনো শর্ত দিয়ে আমি ক্ষমতায় আসতে চাই না, এই দেশের জনগণের ভোটে আমি ক্ষমতায় আসতে চাই, যাকে বলে আপসীন দেশ, সেনাপতি বেগম খালেদা জিয়া। তো আমি আবারও বলি, বিএনপি ক্ষমতা লোভী না। এই দেশে যদি কোনো রাজনৈতিক দল থাকে, আমার নিজের একটা দল আছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা শহীদ জিয়া রহমানের আদর্শে রাজনীতি করি, আমি শহীদ জিয়া রহমানের আদর্শ রাজনীতি করি, কর্নেল ওলি আহমেদের আদর্শ রাজনীতি করি। আমরা কখনো ক্ষমতা লোভী না। এটা প্রমাণটা আজকে সবার সামনে দিয়ে গেলাম যে আমরা কখনো ক্ষমতার লোভী না। কিন্তু আমার ভাইয়েরা যেভাবে সাধু কথা বলে, সাধুর সাথে কিন্তু কথার কোনো মিল নাই। যেটা আমি অতীত বলে গেলাম যে 2, 4, 5 জনকে রাষ্ট্র সম্মান করেছে, কারণ তারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা অধিনায়ক ছিলেন। কিন্তু আমরা তো ভাই প্লেয়ার হিসাবে ছিলাম নাকি? আমরা তো প্লেয়ার হিসাবে এখন স্বীকৃতি পাচ্ছি না। আপনি যে 11 জন প্লেয়ার নিয়ে মাঠে ফুটবল খেলেন, অধিনায়ক একজন থাকে,
তার একটু কৃতিত্ব বেশি থাকে, সে একটু গাইড করে ভালো, কিন্তু বাকি যে প্লেয়ারগুলো তাদেরও তো নাম বলা দরকার। ধরেন আমি গিয়ে একটা গোল করলাম, আপনি অধিনায়ক হিসেবে বলবেন না যে কামরুল আজকে ম্যান অফ দ্য ম্যাচ, আপনারা কিন্তু আমাদেরকে ম্যান অফ দ্য ম্যাচ তো দূরের কথা, আমাদেরকে তারা স্বীকৃতি দিতেও আছে না যে তাদের সাথে আমরা ছিলাম। এখন তারাই অনেক কিছু। তা আমি আবারও বলি, যারা জুলাই আগস্টে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আমি স্যালুট জানাই, কিন্তু বর্তমান 5 তারিখের পরে তাদের যে চরিত্র দেখতে পাচ্ছি সেটা এই বাঙালির জাতি আমরা কখনো আশা করি নাই, কারণ তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। আমি আবারও বলি, 2-4-5 জনকে রাষ্ট্র সম্মান করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সিরিয়ালে গণহারে এত পরিবর্তন, এত আলাউদ্দিনের চেরাগ কোথায় থেকে নিয়ে আসলো? আমার ভাইদেরকে বলবো, ভাই আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি আগে কি ছিলেন, এখন কোথায় আছেন? এর জন্য কি দেশে যুদ্ধ হয়েছিল? এই জন্য কি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছিলাম? শুধু সাধু কথা বললেই হবে না, কথার সাথে কাজের মিল থাকতে হবে। আছে, মিল আছে। আমি কারণ নাম বলতে চাই না, আসলে চলে আসে সামনে, কারণ এই যে বললাম যে আমি তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, কারণ তারা জুলাই যোদ্ধা। কিন্তু আপনারা তো ইতিহাস জানেন, ইতিহাস ঘাটেন, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কী ছিল, আজকে সে কীভাবে রাতারাতি আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেল। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের মধ্যে দেশপ্রেম রাখতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এদেশের জাতিকে ভালোবাসতে হবে, এবং বৈষম্য দূর করে সুষ্ঠু দ্বারার একটা নির্বাচনের মাধ্যমে এদেশে একটা সরকার গঠন করতে হবে। কারণ আপনারা জানেন ভালো করে যে একটা রাজনৈতিক মানে একটা সরকার ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ কখনো পরিচালিত হতে পারে না। 2-4-5-10টা উপদেষ্টা দিয়ে 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা পসিবল না। তো যার কারণে এই দেশকে একটু সুন্দর জায়গায় পৌঁছে নেওয়ার জন্য একটা নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা আমি দেখছি না। আমি সবার কাছে একটাই বিনয়ের অনুরোধ করবো যে দেশকে পিছিয়ে না ভাই, নির্বাচন নিয়ে কোনো প্রকার গুটিবাজি করেন না। আপনারা তো চেয়েছিলেন শেখ হাসিনা একটা সুষ্ঠু নির্বাচন দেখ, তো আপনারা তো শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে, আমরা তো শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি, তাহলে আমরা এখন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কেন করছি না? কিন্তু এখানে একটা স্বার্থনিশী মহল আছে, সেটাও একটু বলে দিই, আমি নাম বলবো না। এই নির্বাচন যদি হয় আমার তো আর গুরুত্ব থাকবে না। নির্বাচন যতক্ষণ না হয় ততক্ষণ আমি অঘোষিত প্রধানমন্ত্রী, ততক্ষণ আমি অঘোষিত মন্ত্রী, ততক্ষণ আমি অঘোষিত রাষ্ট্রপতি। নির্বাচনটা হয়ে গেলে আমাকে আর কেউ গণবে না। আর ভাই কেন গণবে না? আপনি যদি গণার জায়গায় থাকেন আপনাকে কেন গণবে না? গণার জায়গায় যদি থাকেন আপনাকে কেন গণবে না? আপনার ওই জায়গাটা রাখতে হবে তো ভাই। আপনার এত ভয় কেন ভাই নির্বাচনে আসতে? ভাই আপনার যদি জনপ্রিয়তা থাকে আসেন, মাঠে আসেন না। আপনি সংসদ সদস্য হয়ে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে ঢুকেন, আমি আপনাকে স্যালুট জানাই। আপনার মতো সৎ মানুষ আমাদের দরকার, আমাদের জাতীয় সংসদের দরকার। কিন্তু আপনার নিজের প্রতি আপনার নিজের আস্থা নাই যে নির্বাচন হলে আপনি জামানত বাজেয়াপ্ত হবে। আপনারা জানেন এদেশে এমন অনেক রাজনৈতিক দল আছে, অনেক ভাইয়েরা আছে যে জামানত বাজেয়াপ্ত হবে, তারা এখনও অঘোষিত মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করতেছে, অঘোষিত প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করতেছে, অঘোষিত এমপির ক্ষমতা ব্যবহার করতেছে। তাদেরকে আমরা টোকাইও পাবো না নির্বাচিত সরকার যদি চলে আসে। এই ভয়টা হচ্ছে তাদের মধ্যে, আমার মধ্যে কিন্তু এই ভয় নাই ভাই। আমি কখনো ক্ষমতার পাগল না, আমি দেশপ্রেমের পাগল, আমি এই জাতির জন্য পাগল, আমি এই দেশের জন্য পাগল, আমি ক্ষমতার পাগল না। কিন্তু এক শ্রেণীর মানুষ বিভিন্ন দলেই আছে, দল ছাড়াও আছে, নির্বাচন যেভাবে পিছাইতে হবে, নির্বাচন যতক্ষণ পিছানো যায় ততক্ষণ আমি তো অঘোষিত এমপি আমার এলাকার, আমি তো মন্ত্রী, আমি তো রাষ্ট্রপতি। এই যে চিন্তাধারা ভাই, আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য দেশকে যে রসাতলে নিয়ে যাচ্ছেন ভাই, সেদিকে আপনি ভাবছেন? দেশ যে রসাতলে চলে যাচ্ছে আপনার ব্যক্তি স্বার্থের জন্য, তার মধ্যে আপনার মধ্যে তো দেশপ্রেম নাই। আপনি তো জুলাইকে বিক্রি করে খাচ্ছেন, আজকে এটা প্রমাণিত হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া একজন সহযোদ্ধা হিসেবে আপনার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।